প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। চায়ের আড্ডা শুরু করছি, আমি টুটলি রহমান আপনাদের হোস্ট। আজকে আমাদের সাথে আছেন একজন গায়িকা, তার বাবা লিভিং লেজেন্ড, আর লিরিসিস্ট, ইয়েস, সে গাজী মাজহারুল আনোয়ারের একমাত্র কন্যা দিতি আনোয়ার। দিতি, তুমি কেমন আছো? খুব ভালো আছি টুটলি আপা, আপনার সাথে আজকে চায়ের আড্ডা দিব, এর চেয়ে আনন্দের আমার জন্য আর কি হতে পারে। আমারও খুব ভালো লাগছে। আমার মনে পড়ছে তোমার সাথে আমার প্রথম দেখা, তোমার মনে আছে কিনা জানি না, নাশিদ কামালের বাসায়। সেখানে তোমার সাথে প্রথম দেখা, ইউ লুকিং বিউটিফুল, বসেছিলে, গল্প করছিলে, আর আমাকে তোমার বাবার কথা বলছিলে, আর সব বাবার সব গানের কথা বলছিলে, যেটা আমাদের সাথে উই আর সো ফ্যামিলিয়ার উইথ দ্য সংস, খুব ভালো লাগছিল। সো আজকে তুমি আমাদেরকে একটু শেয়ার করো তোমার বাবা সম্বন্ধে, হাউ হি ইনফ্লুয়েন্সড ইয়োর লাইফ। তোমার গানের জগৎ, তুমি এত সুন্দর গান করো, যে উনি কিভাবে তোমাকে ইন্সপিরেশন দিয়েছে ওনার গানের, এটা আমাদের সাথে শেয়ার করো একটু। এটা যদি বলতে হয় টুটলি আপা, আমি একদম প্রথম থেকেই তাহলে বলি, আমার গানের শুরুটা বেসিক্যালি যখন আই ওয়াজ অনলি 8 years old, মানে 8 বছর বয়স থেকেই শুরুটা। কারণ ওই বয়সেই আমার যে জন্মদিনটা ছিল, সেখানে বাবা আমাকে প্রথম হারমোনিয়াম কিনে দেন, মানে জন্মদিনের উপহার হিসেবে। হাউ নাইস। তুমি কি তার আগে গান করতে? না, তার আগে গুনগুন করতাম, বাবা আমার কাছে শুনেছি, ওরকম না। তো হারমোনিয়ামটা কিনে দেওয়ার পর বাবা কিন্তু আমার জন্য একটি গান লিখে দিলেন, সাথে সাথে তিনি নিজেই কিন্তু শুরু করলেন আমার জীবনের প্রথম গান, যেটা আমি 2 লাইন আপনাকে শোনাই। নিশ্চয়ই শোনাবে। আমি 8 বছরের মেয়ে, আমায় কাছে পেয়ে হলো ধন্য আমার মা। কত ভালোবাসে আমায় তোমরা জানো না। আমি 8 বছরের মেয়ে, আমায় কাছে পেয়ে হলো ধন্য আমার মা। এটা আমার বিউটিফুল, এন্ড হি মাস্ট হ্যাভ রিটেন দিস ফর ইউ। হ্যাঁ হ্যাঁ, বাবাই লিখেছে, বাবাই কিন্তু সুর দিয়েছে না? বিউটিফুল। বাবা শুরু করেছে, তারপর থেকেই তো শুরু আমার গানের। কিন্তু আমার প্রথম হাতে খড়িটা আমার এক ফুপির হাতে ছিল, ওনার কাছে আমি সারগামটা শিখেছি। উনি এখন ইউএসএ তে আছেন, রুনি খালা। ওকে। তারপর বাবা আমাকে একজন ওস্তাদজি রেখে দিলেন। আমি কিন্তু কোনো ইনস্টিটিউশনে গিয়ে গান শিখিনি, বাসায় শিখেছি ওস্তাদ ইয়াসিন হোসেন খান, ওনার কাছে ক্লাসিক্যাল শিখতাম। আর বাবা যেহেতু সঙ্গীতের পাশাপাশি চলচ্চিত্রও আছেন, ফিল্মেও আছেন, তো আমার ছোটবেলা থেকেই টার্গেট ছিল যে আমি বাবার ফিল্মে প্লেব্যাক করব। তো গান করেছিল তখন, বাবাকে রিকোয়েস্ট করেছিল একটা গান করতে চাই? অবশ্যই, যখন মোটামুটি একটু 8 বছর থেকে আরেকটু বয়স বাড়লো। তোমাকে নিয়ে নিল নাকি না প্রথমে? একেবারেই না, কারণ টুটলি আপা বাবা কিন্তু ওইসব ব্যাপারে খুব স্ট্রিক্ট। তার কথা হলো যে তুমি যখন যোগ্য হবে তখন তোমার বলতে হবে না, আমি নিজেই বলবো যে না দিচ্ছি, তুমি আমার ছবিতে প্লেব্যাক করো। তো ওই সময়টা এক সময় আসলো, মানে তখন আমার হার্ডলি আমি কত 14-15 এরকম হবে। ফার্স্ট প্লেব্যাক সিঙ্গিং। ফার্স্ট প্লেব্যাক। ওটা কোন সিনেমার গান তোমার মনে আছে? হ্যাঁ, ওইটা ছায়াছবি ছিল উল্কা, সেটা বাবারই দেশচিত্র কথার ব্যানারে একটা ছবি ছিল, আর মা ছিলেন সেই ছবির প্রোডিউসার, আমার মা জোহরা গাজী। তো উল্কা ছবিতে আমি প্রথম গান করলাম, এবং আমার সঙ্গীত পরিচালক যিনি ছিলেন আমাদের দেশের আরেকজন লিভিং লেজেন্ড, উনি নেই বর্তমানে, মারা গেছেন, সত্য সাহা। ওনার হাত ধরেই আসলে বাবাও চলচ্চিত্রে এসেছেন, আমিও। তুমি কেমন করে তোমার বাবাকে খুব সবাইকে ডেকে ডেকে, মানে বাবা তো এলাহি কাণ্ড, মানে আমি যেদিন প্রথম রেকর্ড করতে যাব গানটা, মানে আমার মনে আছে শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে গানটা হয়েছিল, এবং সেখানে বাবা দিঠি প্রথম গান গাবে। বাবা ফিল্মের এবং মানে সঙ্গীতের সব বড় বড় যত ব্যক্তিত্বরা আছেন সবাইকে বাবা দাওয়াত করেছেন যে আজকে দিঠি গান করবে, তোমরা আসো, দেখো, শুনো। তারপর সবাইকে দেখে এমন একটা অবস্থা হলো আপা আমার, আমি না মানে গান আর বেরোচ্ছে না আমার মুখ থেকে, নার্ভাস হয়ে গেছো? এতটাই নার্ভাস যে পরপর 18টি টেক হলো গানটার, ফাইনালি ওকে হলো। আই ক্যান নট বিলিভ। এবং গেতে গেতে আমার গলায় কিন্তু বসে গিয়েছিল। তবে মজার ব্যাপার হলো যে সত্য কাকু আবার খুবই, মানে উনি পারফেকশনিস্ট একেবারে, মানে এতটুকু 19-20 হলে উনি কখনো ওকে করেন না, যার ফলে এতগুলো টেক হলো। বাট ফাইনালি ভালোই হলো, হওয়ার পর সবাই তো প্রশংসাই করলো। ভেরি গুড। সো দ্য ফার্স্ট সং ওয়াজ নট ইজি, না, ডিফিকাল্ট ছিল। ইট ওয়াজ নট দ্যাট ইজি, ইট ওয়াজন্ট দ্যাট ইজি, বাট ইট ওয়েন্ট ভেরি ওয়েল। আর এমনিতেও ফিল্মের গান তো একটু টাফই আমি বলবো, বিকজ ফিল্মের গানে কিন্তু অনেক এক্সট্রা এক্সপ্রেশন দিতে হয়, যেহেতু হিরোইনের লিপে গান থাকে, তো হাসি কান্না অনেক কিছু গানের ভেতর, মানে ইমোশন থাকতে হয় অনেক গানের ভিতরে, কেমন না? আমি শুনেছি অনেক আগে কে যিনি বলছিল তুমি একটা সিনেমা অ্যাক্টিং করেছো, ইজ দ্যাট ট্রু? হ্যাঁ, এটা আসলে না, কোন সিনেমা বলো তো? আগে কখনো বলা হয়নি, আমি আজকে বলছি, আপনার সাথে শেয়ার করছি। সেটা হলো শাস্তি, একটি ছায়াছবি ছিল, সেই ছবিতে বাবারই ছবি আসলে, সেই ছবিতে তখন সেই 8 বছর বয়সী আমার, কিন্তু বয়কার চুল ছিল। তো বাবা আমাকে একটা ছেলে চরিত্রে
অভিনয় করতে বলেছিলেন। আর আমি খুশি খুশি হয়ে চলে গেলাম। তখন শুটিং কি অভিনয় কি এত কিছু তো বুঝতাম না। আচ্ছা বাবা বলেছে যে একটা ছেলে চরিত্রে অভিনয় করতে হবে, আমি তো শুটিং স্পটে গিয়ে মানে আমার সবচেয়ে বড় আবদার ছিল বাবার কাছে, আমি খুব খেতে পছন্দ করি। রিয়েলি? হ্যাঁ, আমি বাবাকে বলতাম যে তুমি আমার জন্য একদম খাওয়া দাওয়ার বড় ব্যবস্থা রাখবে, তা না হলে আমি কিন্তু শর্ট দিব না, এরকম একটা মানে থ্রেট, ব্ল্যাকমেইল। তো বাবা আমার জন্য খুব খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখতেন। আমি ছোটবেলায় বেশ হেলদি ছিলাম বলা যায়। না, ইউ লুক লাভলি নাও। ছোটবেলায় হেলদি হওয়াই ভালো, বড় হয়ে শুকানো ভালো। তোমার ভাই একজন কি গান করে? না, ভাইয়া গান করেন না, ওর নাম উপল। তবে ভাইয়া গান খুব শোনেন এবং ভাইয়াকে আমি বলি যে একটা চলন্ত ডিকশনারি। কারণ কোন ছবির গান, কোন সালে এই ছবি রিলিজ হয়েছিল, কে পরিচালক, কে সঙ্গীত পরিচালক, কে গানটি গেয়েছে, সব কিছু তার মুখস্থ। একেবারে he really enjoys knowing about the song. এক্স্যাক্টলি। এবং আমার যখন কোনো প্রোগ্রাম হয়, ইনফ্যাক্ট আমি ভাইয়ার কাছ থেকে সব ইনফরমেশন নিয়ে যাই যে এই গানটা বাবা কবে লিখেছেন, কোন ছবিতে লিখেছেন, সুরকার কে ছিল, মেইন সিঙ্গার কে ছিল, এরকম। দ্যাটস সো নাইস। এখন তোমরা কি করছো? তোমার বাবাকে নিয়ে কোনো কিছু করছো তোমরা? যেটা আমি শুনছিলাম তুমি কয়েকদিন আগে বলছিলে যে উনি এতগুলো গান গেয়েছে, 20,000, ইজ দ্যাট রাইট? 20,000-এর উপরে। মানে আই ক্যানট বিলিভ যে 20,000 আমার কল্পনার বাইরে একেবারেই। এন্ড এই গানগুলো কি তোমরা সব তোমাদের কাছে আছে? মানে তোমার এখন আমরা চেষ্টা করছি টুটলি আপা সবগুলো আস্তে আস্তে একটু কালেকশন করো কেন? আসলে আমাদের একটা দুর্ভাগ্যই আমি বলবো যে সময় মতো আসলে আমরা ওগুলো কালেকশন করার চেষ্টা করিনি, কারণ এখন তো অনেকটা সময় পেরিয়ে গেছে। আসলে বাবা যাদের সাথে কাজ করেছেন অনেকেই নেই। তো কিছু কিছু এখন যারা আছেন, কিছু কিছু গান যারা সঙ্গীত পরিচালক আছেন ওদের কাছ থেকে, যারা সিঙ্গাররা আছেন বেঁচে ওনাদের কাছ থেকে কিছু কিছু কালেকশন করছি। বাবার কিছু মনে আছে সেখান থেকে। আজকাল ইউটিউবে অবশ্য বেশ কিছু গান টান পাওয়া যায়, তবে বেশিরভাগই আমি বলবো যে হারিয়ে গিয়েছে। তো 20,000 গান সংগ্রহ করতে পারবো কিনা জানি না, তবে একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। মানে আমরা ফ্যামিলি পারিবারিকভাবে প্রায় 9,000-এর মতো কালেকশন করেছি। কারণ বাবা তো টুটলি আপা রেডিও বলেন, টেলিভিশন এবং ফিল্ম, মানে 3 মাধ্যমেই তিনি কাজ করেছেন সেই 60 দশক থেকে। কত বছর ধরে, অনেক বছর। আর আমি বলবো যে মেয়ে হিসেবে আমি যদি একটা গর্বের কথা আপনার সাথে শেয়ার করি, যেমন বিবিসির একটা সার্ভে হয়েছিল, জরিপ হয়েছিল, তো সেখানে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে লক্ষ লক্ষ গানের মধ্যে থেকে 20টা গানকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়। এটা দর্শক জনমতেই হয়েছিল জরিপে। তো সেখানে বাবার লেখা 3টি গান আসে। বিউটিফুল। একটি গান ছিল জয় বাংলা বাংলার জয়, আরেকটি ছিল একবার যেতে দেন আমার ছোট্ট সোনার গায়ে, আরেকটি ছিল একতারা তুই দেশের কথা বল। I would like to listen to all three, কারণ এখন একটা শুনতে চাই before we go for a break. তো এই গানটা গেয়েছিলেন আমাদের আরেকজন লিভিং লেজেন্ড শাহনাজ রহমতুল্লাহ। আমি একটু 2 লাইন শোনাচ্ছি। একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়। অপূর্ব দিতি, অপূর্ব গানগুলো সত্যি ভালো লাগছে। ইউ সিঙ্গিং সো বিউটিফুল, তোমার গলা এত মিষ্টি আমি কি বলবো। এখন তুমি আমাকে বলো যে তোমার হাইলাইটস কবে থেকে শুরু হয়, তুমি কখন রীতিমতো গান করতে আরম্ভ করলে সেটা একটু বলো, আমার সাথে শেয়ার করো। আচ্ছা, গান তো ছোটবেলা থেকেই করি, তবে বাবার একটা জিনিস হলো কখনো আমাদেরকে উনি ইনসিস্ট করতেন না যে না এটা করতেই হবে। এজন্য বাবা সবসময় বলতেছেন গান বাজনা করছো পাশাপাশি, কিন্তু সবার আগে লেখাপড়াটা ঠিকমতো চালিয়ে যেতে হবে, তার পাশাপাশি তুমি গান করো। তো দেখা গেল যে ওরকম করে করে লেখাপড়া করতে করতে মাস্টার্স করলাম। তো 2000-এ আমি বলবো যে এটা আমার গানের ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট ছিল, কারণ তখন চুমকি নামে একটা ডিজিটাল রিমিক্স অ্যালবাম হয়েছিল। এটা বাংলাদেশের ফার্স্ট ডিজিটাল রিমিক্স অ্যালবাম। তো সেইখানে শফিক তুহিন এটার তত্ত্বাবধানে ছিল এবং সেখানে বাবার লেখা কিছু পুরনো গান আমরা মডার্ন কম্পোজিশনের সাথে করেছিলাম। আমি একটা গান ছিল সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, ওটা one of my favorites, একটু করে দাও না 2 লাইন। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, যদি ফুলগুলো হায় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো,
মানে এই গানটা আমি রিমিক্স করেছিলাম। such a super hit song really। হ্যাঁ, তো তারপর পর দেখালো যে চুমকি অ্যালবামটা অনেক হিট করলো, খুব জনপ্রিয় হলো। তারপর পর সিকুয়েল বের হয়েছিল, চুমকি 1, চুমকি 2, চুমকি 3। আচ্ছা, not bad at all। তারপর এক পর্যায়ে গিয়ে টুটে আপা আমার বিয়ে হয়ে যায় সেই 2004 এ। তারপর তুমি কি ব্রেক দিয়ে দাও? তারপর একটা বড় বিশাল একটা ব্রেক আসে আসলে আমার সঙ্গীত ক্যারিয়ারে, আমি বলবো প্রায় 10 বছরে। তারপর একটু সংসার নিয়ে ব্যস্ত ছিলাম। তো ফাইনালি 2014 এ আবার দেখা গেল যে আমি আবারও, যেহেতু গান ছাড়া আমি থাকতে পারবো না, আমি বাঁচবই না ইনফ্যাক্ট, ইম্পসিবল। সো আবার শুরু করলাম গানটা। তো তখন আমার মনে পড়ে যে আরেকটা বেসরকারি চ্যানেলে প্রথম আমি লাইভ প্রোগ্রাম করেছিলাম। তো সেটাও মার্চ মাসেই ছিল, বেসিক্যালি দেশের গানগুলোই করেছিলাম। দেশের গান এই কারণে করা হয় টুটলি আপা বেশি, বিকজ আমি দেখেছি যে বাবার ভেতর আমি যে দেশপ্রেমটা সবসময় দেখি। আমার একটা ইনসিডেন্ট খুব মনে পড়ে, বাবা দেশের বাইরে গিয়েছিলেন। তো তখন বাবার কাছে জানতে চাওয়া হয়েছিল যে আপনি আপনার নিজের সম্বন্ধে একটু বলেন, আমরা আজকে জানতে চাই আপনার সম্বন্ধে। তৎক্ষণাৎ বাবা কি বললেন জানেন? কি বলেছে? বাবারই একটি দেশের গান, যদি আমাকে জানতে সাধ হয় বাংলার মুখ তুমি দেখে নিও, যদি আমাকে বুঝতে মন চাই এ মাটির শ্যামলিমায় এসো প্রিয়। বিউটিফুল। আমি জানি একটা জিনিস, যে তুমি আমাকে বলছিলে একদিন যে তোমার বাবা হারমোনি বাড়াতে পারতেন না, বাট মাঝে মধ্যে সুর মানে মনে চলে আসতো, তখন ইউ উড হেল্প হিম, আর হয়তো কোনো কথা হাঁটতে হাঁটতে কোনো হয়তো দুটো লাইন মনে আসতো। বাবার সাথে আমার গানের সম্পর্কটাই এরকম। বাবা কিন্তু খুব ঘটা করে, খুব প্রোগ্রাম করে গান লেখেন না কখনো। বাবা হাঁটছেন, হঠাৎ হঠাৎ তার দুটো লাইন মনে হলো, এবং লাইন মনে হওয়ার সাথে সাথে সেই কিন্তু একটা সুরও চিন্তা করে ফেলে, সাথে সাথে ইমিডিয়েটলি চিন্তা করে ওই লাইনের সাথে। তুমি কি সবসময় খাতা কলম নিয়ে হাঁটতো না পিছন পিছন নাকি? না, মানে অলমোস্ট এরকমই অনেকটা। তো বাবা আমাকে সাথে সাথে ডাক দিয়ে বলতেন যে দিচ্ছি খাতা কলমটা আনো, দুইটা লাইন লিখে রাখো, আর হারমোনিয়ামে একটু সুরটা তুলে রাখো। তোমার চাচারা যখন আসবেন, মানে যখন সঙ্গীত পরিচালকরা আসবেন আমাদের বাসায়, তুমি একটু চাচাদেরকে গানটা গেয়ে শোনাবে। তো এভাবে কিন্তু বাবাদের অনেক গান তৈরি হয়েছে, যেটা আমার নিজের চোখেই দেখা। আসলে বাবা কিন্তু আমাকে সবসময় বলেন যে নিজস্ব আইডেন্টিটি করতে হলে তোমার কিছু মৌলিক গান থাকা দরকার। এজন্য আমি কিন্তু রিসেন্টলি লাস্ট ইয়ারে একটা নতুন অ্যালবাম করলাম, আমার চতুর্থ একক অ্যালবাম পোড়াচোখ। তো সেখানে বাবা আমাকে 8টি গান করে দিয়েছেন। তো সেখানে আমি চেষ্টা করেছি বাবা যাদের সাথে কাজ করেছেন এবং আমি এখন যাদের সাথে কাজ করছি, দুই জেনারেশনের একটা মেলবন্ধন ঘটাতে। আমি আমার ক্যারিয়ারে যতটুকুই করেছি, আমি বলবো যে বাবা তো অবশ্যই আছেন, তার নামটাই যথেষ্ট, তবে মার অবদানটা অনেকখানি বেশি। কারণ আমি ছোটবেলা, ইনফ্যাক্ট এখনো ঘুম থেকে উঠতে আমার খুব কষ্ট হয়, কিন্তু কিছু কিছু রাগ আছে গানের যেটা ভোরবেলা করা লাগে। তো মা আমাকে ঘুম থেকে উঠাতেন, আমি ঘুম ঘুম চোখে সারগাম করছি আর মা হারমোনিয়াম বাজাচ্ছেন। How beautiful! I can really visualize কত সুন্দর, মার কত সত্যি অবদান। তোমার ভাইয়ের যে তোমার ভাই তোমার ছোট না বড়? না, ভাইয়া বড়। বড়, সো তোমার ভাবি, তুমি বলছিলে আমাকে কয়েকদিন আগে যে she also helps you a lot, খুব তোমাকে সাহায্য করে, সহযোগিতা করে। We are really lucky যে ওকে আমরা পেয়েছি আমাদের সংসারে। ওর নাম আশা। তো ও বাবার গানের খুব ভক্ত, মানে ও ছোটবেলা থেকে বাবার গান শুনতো, কিন্তু কখনো ও চিন্তা করেনি যে এরকম একটা পরিবারে সে বউ হয়ে আসবে। তো সে খুব খুশি, আমাকে খুব হেল্প করে, আমাকে বলে যে দিচ্ছি আপু তুমি যে গানগুলো আজকে করবে আমি তোমাকে লিখে পাঠিয়ে দিচ্ছি কোন গানগুলো করবে। তো দেখা যায় যে মা এবং আমার ভাবি মিলে আমাকে গান সিলেকশন করে দেয়, গানগুলো লিখে পাঠিয়ে দেয়। কারণ আমি একটু ফাঁকিবাজি আছি, মানে খুব একটা এসব ব্যাপারে, মানে গুছানো ব্যাপারে আমি একটু ফাঁকিবাজ। তো ওরাই আমাকে এখনো কোনো প্রোগ্রামে সবকিছু গুছিয়ে দেয়। তো আরেকটা দেশাত্মবোধক গান হয়ে যাক এখন। হ্যাঁ, অবশ্যই সেই গানটা আমি করতে চাই। আমি বলবো যে এটা বাঙালিদের জন্য, আমাদের তখনকার মুক্তিযোদ্ধাদের কেমনভাবে অনুপ্রাণিত করেছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল এই গানটা, কোরাস ছিল। আমি একটু গানটা দিলাম। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়, জয় বাংলা, বাংলার জয়। বিউটিফুল গান ছিল, সত্যি সত্যি এনজয় করলাম। কোনো মজার ইনসিডেন্ট মনে পড়ে তোমার কাছে দ্যাট ইউ ওয়ান্ট টু শেয়ার? হ্যাঁ, মজার ইনসিডেন্ট একটা মনে পড়ছে এই মুহূর্তে।
তো বাবা তো আসলে যেমন দেশের গান লিখেছেন, পাশাপাশি আধ্যাত্মিক গান এবং প্রচুর রোমান্টিক মেলোডি গান লিখেছেন। তো বাবার সবচেয়ে যে গানটা আমার পছন্দ সেই গানটা হচ্ছে এই মন তোমাকে দিলাম। তো গানটা যখন আমি প্রথম আমারও ফেভারিট, বলো। হ্যাঁ, শুনতে চাই। তো বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বাবা আমাকে বলো তো জীবনে কয়টা প্রেম করেছো? কারণ প্রেমের অভিজ্ঞতা ছাড়া এত সুন্দর প্রেমের গান কিভাবে লেখো? আই এগ্রি। তখন বাবার সাথে সাথে বললেন যে না, এই গানটা যখন লিখেছি তোমার বাবা তো অনেক ইয়াং ছিল, দেখতে শুনতেও খারাপ ছিল না, অনেক মেয়েরাই আসতো তো তোমার বাবার কাছে। তো তখন অনেকে এসেই জিজ্ঞেস করতো যে এই গানটা আপনি কার জন্য লিখেছেন, এই মন তোমাকে দিলাম। তো যে আসতো আমি তাকেই বলে দিতাম এই মন তোমাকেই দিলাম, এই গানটা আমি তোমার জন্যই লিখেছি। আমি বলছি তখন মার কি অবস্থানটা ছিল? মা তখন কইছিল, বলে না এটা তো বিয়ের আগের কথা, তখন তোমার মা ছিল না, তবে এখন যেটা বললাম তোমার নিজের ভেতরই রেখো, এটা আর মার সামনে শেয়ার করার দরকার নেই। এরকম একটা সেই গানটা আমি 2 লাইন একটু শুনাই। বিউটিফুল। তুমি চোখের আড়ালে হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। বিউটিফুল গানটি, সত্যি সুন্দর। খুব মজা লাগছে তোমার সাথে আড্ডা মেরে, সত্যি এত সুন্দর করে গান করছো, এন্ড তুমি যেভাবে গল্প করছো সত্যি গল্পই লাগছে, আড্ডাও লাগছে, খুব ভালো লাগছে। আপনার সাথে গল্প করতে আমার সবসময় ভালো লাগে। টুটলি আপা জানেন যে আমাদের তো প্রায় দেখা হয়, বিভিন্ন আসলে দেখা হয়, অনেক দেখা হয়, তখনও গল্প হয়, সাজগোজ করে যাই ওখানে। সাজগোজ নিয়ে কথা বলবো এখন। সাজগোজ তোমার ইউ what I really like about you, তুমি নিজেকে খুব সুন্দর করে প্রেজেন্ট করো, ইউ লুক বিউটিফুল, তোমার মেকআপ, তোমার চুল, তোমার শাড়ি, ইউ রিয়েলি টেক এ লট অফ কেয়ার। মনে করো হঠাৎ করে তোমার একটা ডাক পড়লো, কোথাও যেতে হবে, ইমিডিয়েটলি তোমার সাজার অত সময় নেই, সো ইউ ক্যান অনলি ইউজ মেবি 2 items of makeup. ও মাই গড, অনলি 2 items? 3টা করেন at least। আচ্ছা 3টা which 3টা would you use? You look beautiful anyways, you don't need makeup. তা বলছি, মানে at least একটা লিপস্টিক তো আমাকে অবশ্যই ইউজ করতে হবে, আই পেন্সিলটা ইউজ করতে হবে, আর একটু ব্লাশার দিতে হবে। এই 3টা হলেই হবে? হ্যাঁ, দুটো হলে হবে না? দুটো হলে একেবারেই হবে না, মানে at least ব্লাশার তো দিতেই হবে। সাপোজ তুমি তো একবার অ্যাক্টিং করেছো, তুমি যদি কোনো রোল তোমার কাছে আসে বাংলাদেশে, which role would you like to do? Who is your role model বাংলাদেশে কোনো আমাদের যদি নায়িকা ধরো? আচ্ছা, বাংলাদেশের নায়িকার রোল মডেল বলতে এক কথায় আমি ববিতা আন্টির কথা বলবো। মানে আমি হচ্ছি ওনার একেবারে অন্ধ ভক্ত, ওনার সব কিছুই আমার ভালো লাগে, ওনার ড্রেস আপ, ওনার গেট আপ, ওনার স্মার্টনেস, উনি একটা ফ্যাশন আইকন। মানে আমার কাছে ওনাকে দেখলে মনে হয় যে একটা কমপ্লিট হিরোইন, মানে একজন হিরোইনের যা যা যোগ্যতা থাকা দরকার ওনার সব কিছু আছে। তো কোন মুভি তোমার তার সবচেয়ে ভালো লেগেছিল? তার সব মুভি, যেমন বাবার একটা মুভিতে উনি অভিনয় করেছিলেন আনারকলি, এই ছবিতে ওনার রোলটা ছিল যে উনি একজন নর্তকীর ভূমিকা, এবং এত সুন্দর করে উনি সেজেছেন, মানে ওনাকে দেখে আমি না তাকিয়ে থাকতাম যে এত সুন্দর কিভাবে একটা মানুষ। সত্যি বিউটিফুল, বিকজ আই রিমেম্বার তখন আমরা ছোট, তুমি তো আরোই ছোট, অনেক ছোট, টাকা আনা পাই, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মুভি দ্যাট আই স ফার্স্ট, অ্যান্ড সত্যি আমার ওই প্রত্যেকটা গান ওর এখনো ওই সিনগুলো মনে পড়ে, যেটা কোনো মানে মুভি মনে পড়ে না, কিন্তু ওটা খুবই মনে পড়ে, বিকজ ইট ওয়াজ বিউটিফুলি ডান, শি ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি গুড। অ্যাকচুয়ালি ভেরি গুড। তুমি যদি ওর ববিতার কোনো যদি সিনেমা অ্যাক্টিং করতে রোল, মানে কেউ বলে তোমাকে কোন রোলটা তুমি চুজ করবে, কোন সিনেমার রোল? আচ্ছা, যদি আমাকে কোনো সিনেমার রোলের কথা বলা হয় তাহলে ববিতা আন্টির না, যেমন একটা ছবি হয়েছিল রংবাজ, সেই ছবিতে কবরী আন্টি অভিনয় করেছিলেন, ওনার চরিত্রটা আমার খুব মজা লাগে, মানে খুব চুলবুলি টাইপের একটা ক্যারেক্টার, গ্রামের মেয়ে, ওই চরিত্রটা আমার খুব পছন্দ। তা আমার মনে হয় যে আমার যদি কখনো অভিনয়ের সুযোগ আসে হয়তো ওই চরিত্রটা আমি করতে চাইবো। আমার কাছে যেটা মনে হয় আপা, যে গান করছি, গানটা নিয়ে থাকতে চাই, বিভিন্ন নৌকায় পা দিতে গেলে করতে চাও না? না, এখন পর্যন্ত না। আর আমার মনে হয় যে অভিনয়টা হবেও না বোধহয় আমাকে দিয়ে। You never know. তুমি চেষ্টা করলে নিশ্চয়ই হবে, বাট ইউ ওয়ান্ট টু স্টিক টু ওয়ান। আই থিংক ইউ শুড স্টিক টু ওয়ান। তুমি তো আগে ছোটবেলা খুব নার্ভাস হয়ে যেতে, এখনো কি নার্ভাস হও? নার্ভাস এতটাই হতাম, আমার মনে পড়ে যে স্কুলে আমাদের একটা গানের কম্পিটিশন হচ্ছিল এবং সেখানে আমি পার্টিসিপেট করেছিলাম,
এবং স্টেজে উঠে না আমি এতটা নার্ভাস ছিলাম, আমি অর্ধেক গান গেয়ে পুরোটা ভুলে গিয়েছি এবং স্টেজ থেকেও নামার সাহস হচ্ছে না আমার। পরবর্তীতে দেখা গেলো যে প্রিন্সিপাল ম্যাডাম উনি নিজে উঠে আমাকে ধরে নামালেন, আমি কান্নাকাটি করতে করতে শেষ, মানে প্রথম কম্পিটিশনে আমি তখন পার্টিসিপেট করি গানে। তবে এখন আর অতটা নার্ভাস লাগে না। ডু ইউ ওয়ান্ট টু এন্ড ইট উইথ আ সং? এক্স্যাক্টলি, আমি আরেকটা দেশের গান দিয়ে আসলে শেষ করতে চাই, যেহেতু এটা মার্চ মাস। তো সেই গানটাও যে বিবিসি জরিপে এসেছিল, এটাও শাহনাজ আন্টির গাওয়া, আমি একটু 2 লাইন শোনাচ্ছি। তারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। তারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। Beautiful. Thank you. Now, and it's selfie time. আসো, উঠে আসো। খালি তোমরাই সেলফি তুলবে, আমি 4 আড্ডায় অনেক সেলফি তুলছি আজকাল। ওকে, সুপার, থ্যাঙ্কস, থ্যাংক ইউ। 4 আড্ডা আজকের মতো এখানেই শেষ। 4 আড্ডা বা অন্য কোনো অনুষ্ঠান দেখতে হলে লগ ইন করুন www.ntvbd.com-এ। আগামী সপ্তাহে একই দিনে একই সময় আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এনটিভি। ছোটবেলায় সবাই আমাকে বলতো দুষ্টু কোনো একটা বয়স থেকে, কিন্তু আমি এখন when I look back আমার মনে হয় আমি খুব অ্যাডভেঞ্চারাস ছিলাম। আমার খুব মজা লাগতো সব কিছুকে তখন থেকেই। দুষ্টুমিটা কেন তোমার দুষ্টু বলতো কেন? আমার একবার মনে আছে আমি একবার স্কুলে যাচ্ছি, ব্যাগ ট্যাগ ফেলে দিয়ে চলে গেছি বাসায়।